কাজী নজরুল ইসলাম এই নামটা শুনলে আমাদের সবার মাথায় কি আসে? একজন বিদ্রোহী, তাই না? কিন্তু ব্যাপারটা কি আসলেই এত সহজ? আজ আমরা দেখব এই বিদ্রোহী পরিচয়ের আড়ালে আরও কত কি লুকিয়ে আছে। হ্যাঁ, বিদ্রোহী কবি, এই নামেই তো আমরা সবাই চিনি তাকে। এই উপাধিটাই যেন তার পরিচয় হয়ে গেছে। কিন্তু ভাবুন তো একবার, এত বড় একজন মানুষকে কি শুধু একটা শব্দে বেঁধে ফেলা যায়? চলুন, এই প্রশ্নের উত্তরই খোঁজা যাক আজ। তার সবচেয়ে বিখ্যাত কবিতা মানে বিদ্রোহীর এই লাইনগুলো শুনলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় কেন তাকে এই নামে ডাকা হতো। এটা তো আসলে শুধু একটা কবিতা ছিল না, ছিল অন্যায় আর শোষণের বিরুদ্ধে একেবারে সরাসরি একটা হুঙ্কার। কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? এই বিদ্রোহ ছিল তার গল্পের শুরু, শেষটা নয়। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আমরা দেখব যে এই বিদ্রোহের পেছনে কত বড় একটা দর্শন কাজ করছিল। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। কেন তিনি বিদ্রোহী কবি হিসেবে এত বিখ্যাত হলেন? এই পরিচয়ের উৎসটা কোথায়, আর এর প্রভাবটাই বা কতটা গভীর ছিল? একবার ভাবুন তো, শুধু একটা কবিতা, হ্যাঁ একটা মাত্র কবিতা কতটা শক্তিশালী হতে পারে। নজরুলের বিদ্রোহী কবিতাটা প্রকাশের সাথে সাথেই বলতে গেলে রাতারাতি তাকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের এক মশাল হিসেবে দাঁড় করিয়ে দিয়েছিল। এগুলো তো শুধু শব্দ ছিল না, এগুলো ছিল এক একটা ধারালো অস্ত্র। আসলে তার এই বিদ্রোহ তো আকাশ থেকে পড়েনি, এর উৎস ছিল তার চারপাশের পৃথিবীটা। তিনি নিজের চোখে দেখছিলেন ঔপনিবেশিক শাসনের নামে কি ভয়ঙ্কর অবিচার চলছে, কিভাবে মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, বিশেষ করে জালিয়ানওয়ালাবাগের মতো নৃশংস হত্যাকাণ্ড। ওটা তাকে ভেতর থেকে একদম নাড়িয়ে দিয়েছিল। আর সেই ভেতরের আগুনটাই তার কলমের ডগা দিয়ে বিদ্রোহ হয়ে বেরিয়ে এসেছিল। কিন্তু এটা কি শুধুই রাগ বা আবেগের প্রকাশ ছিল? না, নজরুলের কবিতা হয়ে উঠেছিল একটা খুব সচেতন রাজনৈতিক অস্ত্র। চলুন এবার দেখি কিভাবে তিনি তার কলমকে তলোয়ারের চেয়েও অনেক বেশি শক্তিশালী করে তুলেছিলেন। দেখুন, নজরুলের কাছে স্বাধীনতা মানে কিন্তু শুধু ব্রিটিশদের তাড়ি দেওয়া ছিল না। তিনি বুঝেছিলেন আসল শিকলটা তো আমাদের মনে বাঁধা। বছরের পর বছর ধরে যে মানসিক দাসত্ব আমাদের আত্মবিশ্বাসটাকেই নষ্ট করে দিয়েছে, তিনি চেয়েছিলেন সেই শিকলটা ছেড়ে ফেলতে। আর নজরুল কিন্তু শুধু লিখেই থেমে যাননি, তিনি যা বিশ্বাস করতেন তা নিজের জীবনে করেও দেখাতেন। তার ধূমকেতু পত্রিকাটা তো ছিল সরাসরি বিপ্লবের ডাক, আর এর জন্য তাকে জেলেও যেতে হয়েছিল। কিন্তু কারাগারের চার দেয়াল তার কণ্ঠকে দমাতে পারেনি, বরং আরও ধারালো করে তুলেছিল। একবার দৃশ্যটা কল্পনা করুন তো, ব্রিটিশ বিচারকের সামনে কাঠঘোড়ায় দাঁড়িয়ে নজরুল ভয় পাচ্ছেন না, বরং ঘোষণা করছেন, বলছেন, আমার বিরুদ্ধে অভিযোগ, আমি রাজবিদ্রোহী। একদিকে রাজার মুকুট আর অন্যদিকে ধূমকেতুর শিখা। কি অসাধারণ সাহস, তাই না? এটা তো কোনো কৈফিয়ত ছিল না, ছিল একটা জ্বলন্ত ইশতেহার। তো এতক্ষণ তো আমরা দেখলাম নজরুল কি ভাঙতে চেয়েছিলেন, কিন্তু তার বিদ্রোহের আসল লক্ষ্যটা কি ছিল? তিনি কি গড়তে চেয়েছিলেন? চলুন এবার সেই দিকটা একটু ভালো করে দেখি। আর এটাই কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্ন, কারণ কোনো বিদ্রোহী তো শুধু ভাঙার জন্য হয় না, তাই না? প্রত্যেকটা ভাঙার পেছনেই থাকে নতুন কিছু গড়ার একটা স্বপ্ন। এখানেই নজরুলের দর্শনের মূল জায়গাটা। একদিকে যদি থাকে ঔপনিবেশিকতা আর অবিচার, তাহলে অন্যদিকে ছিল মানবতা, সাম্য আর ঐক্য। সোজা কথায়, তিনি শুধু অন্যায়ের শিকল ভাঙতে চাননি, তিনি ভালোবাসার একটা নতুন পৃথিবী গড়তে চেয়েছিলেন। তার সাম্যবাদী কবিতার এই লাইনগুলো তো তার পুরো দর্শনের সারমর্ম। তিনি ঠিক এমন একটা পৃথিবীর স্বপ্ন দেখতেন যেখানে ধর্ম, বর্ণ বা জাতির কোনো দেয়াল থাকবে না, যেখানে সবার একটাই পরিচয় হবে, মানুষ। ভাবতে পারেন কতটা দূরদর্শী হলে এমন কথা বলা যায়? নজরুল কিন্তু তখনই বুঝতে পেরেছিলেন যে ব্রিটিশরা হয়তো একদিন চলে যাবে, কিন্তু আমরা যদি ধর্ম বা জাতের নামে নিজেরাই নিজেদের মধ্যে লড়াই শুরু করি, দেয়াল তুলে দিই, তাহলে সেটাও তো আর এক ধরনের পরাধীনতা, তাই না? নিজেদের তৈরি খাঁচায় নিজেরাই বন্দী থাকা। আর তার এই সাম্যের ধারণাটা কিন্তু শুধু ধর্মীয় সম্প্রীতির মধ্যেই আটকে ছিল না, না একদমই না। তিনি সমাজের সেই সব মানুষের কথাও জোর গলায় বলেছেন যাদের কথা বলার সাহস তখন কেউ করত না। আজ থেকে প্রায় ১০০ বছর আগে লেখা এই কথাগুলো একবার ভাবুন। যে সময়ে নারীদের অধিকার নিয়ে কথাই হতো না, সেই সময় দাঁড়িয়ে তিনি বলছেন নারী পুরুষের সমান অবদানের কথা। এটা তো একটা বৈপ্লবিক চিন্তা ছিল, তাই না? এবার এই কথাগুলো মন দিয়ে শুনুন। সমাজের সবচেয়ে অবহেলিত, যাকে সবাই এক ঘরে করে রেখেছে, সেই নারীকে তিনি মা বলে ডাকছেন। এর থেকেই বোঝা যায় তার মানবতাবাদের গভীরতা ঠিক কোন পর্যায়ে ছিল। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? নজরুল শুধু একজন বিদ্রোহী ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক, একজন দার্শনিক। তিনি আসলে একটা সম্পূর্ণ নতুন ন্যায় আর সাম্যের উপর ভিত্তি করে একটা সমাজের নকশা আমাদের দিয়ে গেছেন। তো আমরা কি দেখলাম?
বিদ্রোহী, বিপ্লবী, মানবতাবাদী, সমাজ সংস্কারক, কতগুলো পরিচয়। চলুন সবশেষে এই সবগুলোকে এক করে নজরুলের একটা সম্পূর্ণ ছবি বোঝার চেষ্টা করি। তাহলে এখন আমরা হয়তো পরিষ্কারভাবে বুঝতে পারছি যে বিদ্রোহী কবি এই পরিচয়টা ছিল তার যাত্রার শুরু, কিন্তু শেষ নয়। তার বিদ্রোহ ছিল একটা হাতিয়ার মাত্র। আসল লক্ষ্য ছিল সব মানুষের সব ধরনের শোষণ থেকে মুক্তি। আর বিদ্রোহী কবিতার এই শেষ লাইনগুলোই যেন তার আসল পরিচয়টা আমাদের সামনে তুলে ধরে। তার এত বিদ্রোহ, এত সংগ্রাম সবকিছুই ছিল আসলে একটা শান্ত পৃথিবীর জন্য। এমন একটা পৃথিবীর জন্য যেখানে আর কোনো নিপীড়িত মানুষের কান্না শোনা যাবে না। আচ্ছা, একটা প্রশ্ন থেকে যায়, তাই না? যে পৃথিবীতে আজও এত বিভেদ, এত অন্যায়, সেখানে নজরুলের প্রাসঙ্গিকতা কি একটুও কমেছে? হয়তো কমেনি। হয়তো তার দেখানো পথেই আমরা আরও মানবিক একটা বিশ্ব গড়ার সত্যিকারের অনুপ্রেরণা খুঁজে পেতে পারি।